Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. একবার ভাবুন তো, রাতের ইডেন গার্ডেন্সের কথা, ফ্লাডলাইটের আলোয় পুরো মাঠটা দিনের মতো ঝলমল করছে। এত বিপুল পরিমাণ পাওয়ার শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোনো বাধা ছাড়াই ঠিকঠাক ওখানে পৌঁছাচ্ছে কি করে? চলুন এই বিশাল পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটাকে একটু কাছ থেকে বোঝার চেষ্টা করা যাক। আসলে এই লম্বা যাত্রাপথটাকে আমরা মজা করে বলতে পারি বিদ্যুতের রাজপথ বা ইলেকট্রিসিটি হাইওয়ে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই হাইওয়ে মাটির ওপর দিয়ে কেন? নিচ দিয়ে গেলেই তো পারত। কারণটা খুব সহজ, খরচ আর নিরাপত্তা। দেখুন, লম্বা দূরত্বের জন্য মাটির তলায় হাই ভোল্টেজ তার পাতাটা মানে আন্ডারগ্রাউন্ড কেবলিং ভীষণ খরচ সাপেক্ষ। আর অত হাই ভোল্টেজকে মাটির নিচে নিরাপদে রাখাও খুব কঠিন একটা কাজ। তাই ওভারহেড লাইনে আমাদের ভরসা। তো এই রাজপথ বানাতে গেলে আমাদের মূল 4টে জিনিস লাগে। প্রথমত কন্ডাক্টর। এটাই হলো সেই রাস্তা যার উপর দিয়ে বিদ্যুৎ ঝড়ের গতিতে ছোটে। দ্বিতীয়ত সাপোর্ট বা টাওয়ার। এগুলো হলো পিলারের মতো, পুরো রাস্তাটাকে ধরে রাখে। তৃতীয়ত ইনসুলেটর। এদের কাজ হলো হাইওয়ের গার্ডরেলের মতো, বিদ্যুৎকে লাইনের বাইরে ছিটকে যেতে দেয় না। আর সবশেষে ক্রস আর্ম, যা এই গার্ডরেলগুলোকে ঠিকঠাক জায়গায় ধরে রাখে। তাহলে প্রথম প্রশ্ন হলো, এই বিদ্যুতের হাইওয়ের জন্য সবচেয়ে ভালো রাস্তা কি দিয়ে বানানো উচিত? দেখুন, এই পুরো সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে দামি অংশটাই হলো এই কন্ডাক্টর বা পরিবাহী তার। একটা ট্রান্সমিশন লাইন বানানোর মোট খরচের একটা বিরাট অংশ কিন্তু এই তারের পেছনেই চলে যায়। তাই সঠিক মেটেরিয়াল বেছে নেওয়াটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। চলুন দেখি আমাদের হাতে কি কি অপশন আছে। এই কাজের জন্য বাজারে দুটো প্রধান প্রতিযোগী আছে, একদিকে তামা, অন্যদিকে অ্যালুমিনিয়াম। পরিবাহী হিসাবে তামা নিঃসন্দেহে চ্যাম্পিয়ন, ওর কন্ডাক্টিভিটি অনেক বেশি। কিন্তু যখনই লম্বা দূরত্বের কথা আসে, অ্যালুমিনিয়াম দুটো অসাধারণ গুণের জন্য তামাকে পেছনে ফেলে দেয়। এক হলো এর কম দাম, আর দুই হলো এর হালকা ওজন। একেই বলে খরচের সঙ্গে গুণের একটা পারফেক্ট ব্যালেন্স। তো ইঞ্জিনিয়াররা এর একটা আধুনিক সমাধান বের করেছেন, যার নাম ACSR বা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড। এর আইডিয়াটা খুব সহজ কিন্তু দারুণ কাজের। একদম কেন্দ্রে থাকে স্টিলের মজবুত একটা কোর, আর তার চারপাশে জড়ানো থাকে অ্যালুমিনিয়ামের তার। ফল, আমরা দুটো সুবিধাই একসাথে পেয়ে যাই। অনেক লম্বা স্প্যানের জন্য স্টিলের অমশক্তি, আর তারটা যাতে ঝুলে না পড়ে তার জন্য অ্যালুমিনিয়ামের হালকা ওজন। আচ্ছা, কন্ডাক্টর যদি রাস্তাই হয়, তাহলে এই হাই স্পিড ট্রাফিককে দুর্ঘটনা থেকে বাঁচায় কে? ঠিক এখানেই এন্ট্রি হয় ইনসুলেটরের। এরা হলো সেই সিস্টেমের জরুরি গার্ডরেলস যারা হাই ভোল্টেজ বিদ্যুৎকে সাপোর্ট টাওয়ারের মধ্যে দিয়ে মাটিতে চলে যাওয়া থেকে আটকায়, মানে লিকেজটা পুরোপুরি বন্ধ করে দেয়। একটা ভালো ইনসুলেটরকে কিন্তু একই সাথে দুটো কঠিন কাজ করতে হয়। একদিকে তাকে কন্ডাক্টর তারের বিশাল ওজনটা সামলানোর মতো যান্ত্রিকভাবে মজবুত হতে হয়, আবার অন্যদিকে হাই ভোল্টেজ কারেন্টের লিকেজ আটকানোর জন্য সেরা বৈদ্যুতিক বাধা বা হাই রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করতে হয়। অর্থাৎ শক্তি আর সুরক্ষা দুটোই একসাথে চাই। এবার ভাবুন, যখন ভোল্টেজ অনেক বেশি, মানে ধরুন ৩৩ কিলোভোল্টের ওপরে, তখন এই হাই ভোল্টেজ রাজপথের জন্য একটা গার্ডরেল বা একটা ইনসুলেটর যথেষ্ট নয়। তাই ইঞ্জিনিয়াররা কি করেন? তারা অনেকগুলো ইনসুলেটর ডিস্ককে একসাথে জুড়ে একটা চেন বা স্ট্রিং তৈরি করেন। কিন্তু এই টিম ওয়ার্ক করতে গিয়ে একটা নতুন সমস্যা তৈরি হয়। এই ইনসুলেটর স্ট্রিংয়ের মূল সমস্যাটা কি, সেটা আমরা একটা ক্রিকেট টিমের ফিল্ডিং বা একটা মানব পিরামিডের উদাহরণ দিয়ে খুব সহজে বুঝতে পারি। ভাবুন তো, একটা টিমের সব ফিল্ডার কি সমান চাপ নেয়, বা পিরামিডের সবাই কি সমান ভার বহন করে? ঠিক তাই, মানব পিরামিডের একদম নিচের জনকে যেমন সবচেয়ে বেশি ভার বইতে হয়, এখানেও ঠিক তাই হয়। যে ইনসুলেটর ডিস্কটার লাইফ তারের সবচেয়ে কাছে থাকে, সেই সবচেয়ে বেশি বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ স্ট্রেস সহ্য করে, আর বাকিরা তারা তুলনামূলকভাবে অনেক কম কাজ করে। কিন্তু এই ভারসাম্যহীনতাটা হয় কেন? এই অসম চাপের পেছনে আসল ভিলেন হলো একটা অবাঞ্ছিত অতিথি, যার নাম
শান্ট ক্যাপাসিট্যান্স। ব্যাপারটা হলো ইনসুলেটরে মেটাল পেন আর গ্রাউন্ডেড টাওয়ারের মধ্যে যে বাতাস থাকে সেটা একটা ছোট ক্যাপাসিটরের মতো কাজ করে। এর ফলে সামান্য চার্জিং কারেন্ট টাওয়ারের দিকে লিক করে যায় আর পুরো টিমের কাজের ভারসাম্যটাই ঘেটে যায়। তাহলে প্রশ্নটা হলো, এই টিমটা কতটা ভালোভাবে কাজ করছে সেটা আমরা মাপব কিভাবে? এই ইনসুলেটর টিমের পারফরম্যান্স মাপার জন্য যে স্কোর কার্ড ব্যবহার করা হয় সেটারই টেকনিক্যাল নাম হল স্ট্রিং এফিসিয়েন্সি। যদি স্কোর 100% হয়, তার মানে টিমের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে চাপ ভাগ করে নিচ্ছে, যেটা একটা আদর্শ পরিস্থিতি, কিন্তু বাস্তবে পাওয়া খুব কঠিন। এর ফর্মুলাটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। ওপরে মোট ভোল্টেজ, নিচে ডিস্কের সংখ্যা আর সবচেয়ে কাছের ডিস্কের ভোল্টেজ। এই এফিসিয়েন্সি আমাদের সহজ করে বলে দেয় পুরো টিমের মোট ভোল্টেজের তুলনায় যে ডিস্কটা সবচেয়ে বেশি চাপ নিচ্ছে তার অবস্থাটা ঠিক কেমন। আচ্ছা, চলুন একটা বাস্তব উদাহরণ নিয়ে বসা যাক, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা 33 কিলোভোল্টের লাইন আর তাতে 3টে ডিস্ক লাগানো আছে। তো প্রথম কাজ কি? আমাদের ফেজ ভোল্টেজটা বের করতে হবে। খুব সোজা, 33কে √3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছি 19.05 কিলোভোল্ট। এরপর একটু কেসিএল অ্যাপ্লাই করে ক্যালকুলেশনটা করে আমরা কি দেখতে পাচ্ছি? দেখুন, একদম নিচের ডিস্ক, মানে যেটা কন্ডাক্টরের সবচেয়ে কাছে, সেটার ভোল্টেজ সবচেয়ে বেশি, প্রায় 7.4 কেভি, আর ওপরেরটার মাত্র 5.52 কেভি। এই যে একটা অসামঞ্জস্য, এর জন্যই আমাদের এফিসিয়েন্সিটা 100% আসছে না, আসছে 85.8%। তো প্রশ্নটা হলো, এই স্কোরটা কি আরও একটু বাড়ানো যায় না? একদম যায়। এই ইনসুলেটর টিমকে আরও ভালোভাবে কাজ করানোর জন্য ইঞ্জিনিয়াররা 3টে দারুণ কৌশল বা হ্যাক বের করেছেন। চলুন সেগুলো কি কি একবার দেখে নেওয়া যাক। এই 3টে উপায়কে আমরা আবার সেই ক্রিকেটের উদাহরণ দিয়ে বুঝতে পারি। প্রথমত, লম্বা ক্রস আর্ম ব্যবহার করা। এটা অনেকটা বাউন্ডারি লাইনটা আরও পিছিয়ে দেওয়ার মতো, যাতে ফিল্ডারদের উপর চাপ কমে। দ্বিতীয়ত, গ্রেডিং করা, মানে হলো টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনে সেরা ফিল্ডারদের রাখা। এখানে বিভিন্ন ক্ষমতা ডিস্ক ব্যবহার করা হয়। আর তৃতীয়টা হলো গার্ড রিং। এটা অনেকটা কোচের মতো, যিনি বাইরে থেকে বিশেষ নির্দেশ দিয়ে ফিল্ডিংয়ের ভারসাম্যটা একদম ঠিকঠাক রাখেন। তাহলে পুরো আলোচনার একটা দ্রুত রিক্যাপ করা যাক। আমরা একটা বিদ্যুতের হাইওয়ে বানালাম, তার রাস্তাটা এএসএসিআর দিয়ে তৈরি করলাম, ইনসুলেটর স্ট্রিং দিয়ে গার্ড রেল বানালাম, এবং সবশেষে তাদের টিম ওয়ার্ক অর্থাৎ স্ট্রিং এফিসিয়েন্সি কিভাবে মাপা যায় আর আরও ভালো করা যায় সেটাও শিখলাম। যদি এই পুরো আলোচনা থেকে একটা মাত্র টেকনিক্যাল জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো কন্ডাক্টরের সবচেয়ে কাছের ডিস্কটাই সবসময় সবচেয়ে বেশি চাপে থাকে। এই অসম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন বা ভারসাম্যহীনতা ঠিক করাটাই কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রধান লক্ষ্য। কিন্তু এই সব কিছু জানাটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। আজকের এই ট্রান্সমিশন লাইনের মৌলিক জ্ঞানই কিন্তু ভবিষ্যতের স্মার্ট গ্রিড এবং আরও উন্নত পাওয়ার সিস্টেম টেকনোলজির দরজা খুলে দেবে। দেখুন, এই বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে বোঝাটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা ভবিষ্যতের পৃথিবী গড়ার চাবিকাঠি। স্মার্ট গ্রিডের মতো প্রযুক্তি, যা বুদ্ধিমত্তার সাথে পাওয়ার ম্যানেজ করে, বা HVDC, যা আরও অনেক বেশি দূরত্বে আরও দক্ষতার সাথে বিদ্যুৎ পাঠাতে পারে, এই সমস্ত কিছুর মূলে কিন্তু রয়েছে ভোল্টেজ, ইনসুলেশন আর এফিসিয়েন্সির এই ফান্ডামেন্টাল নীতিগুলো। তাহলে চলুন ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। ভারতের শক্তির চাহিদা যেভাবে দিন দিন বাড়ছে, তাতে আমাদের পরবর্তী প্রজন্মের বিদ্যুতের রাজপথ ডিজাইন করার সময় সেগুলোকে কিভাবে আরও স্মার্ট, আরও শক্তিশালী আর আরও কার্যকর করে তোলা যায়, এর উত্তরটা কিন্তু আজকের এই মৌলিক ধারণাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ভাবুন তো একবার।